এবং নির্বাচনের তারিখ ঘোষণার পরেই যুক্তরাজ্যে প্রচারণা শুরু। ভোট চাইলেন প্রধানমন্ত্রী সুনাক। ব্রিটেনকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি লেবার নেতা স্টারমারের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত লাশ উদ্ধারে আটক ক্যাব চালককে নিয়ে রাতভর কলকাতায় অভিযান চালায় সিআইডি। এদিকে জিহাদ হাওলাদার জিহাদ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে কলকাতার কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে তারা, সরিয়ে দেওয়া হয় আশেপাশের লোকজনকে। এর আগে ক্যাব চালক জোবায়েরের স্বীকারোক্তিতে জানায় এমপি আনারের লাশ গুমের সময় 3 জন উঠেছিলেন ওই ক্যাবে। এরপর নানা পরিকল্পনা করে লাশ ফেলা হয় কৃষ্ণমাটি এলাকায়। এর আগে লাশ গুম করতে ব্যবহৃত সাদা রঙের ওই গাড়ি জব্দ করে পশ্চিমবঙ্গ পুলিশ। এদিকে জিহাদ হাওলাদার জিহাদ নামে একজনকে দিনভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার রাতে গ্রেফতার দেখায় সিআইডি। খুলনার বারাকপুরের ছেলে জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করত। 2 মাস আগে এমপি আনারকে হত্যার জন্য কলকাতায় আনে আখতারুজ্জামান শাহিন। খুনের সময় আরও 4 জন বাংলাদেশি ওই ফ্ল্যাটে ছিলেন। কিলিং মিশন শেষে মরদেহ টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে গুম করা হয় বলে জানিয়েছেন তিনি। আজ উত্তর 24 পরগনার বারাসত আদালতে জিহাদকে তোলা হবে বলে জানিয়েছে সিআইডি। পার্পেল জ্যাকারান্ডায় সেজেছে লিসবন শহর। পর্তুগালের রাজধানী লিসবন জুড়ে জ্যাকারান্ডার ফুলের সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড সরকার। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইরিশ সরকার। এমনকি দ্রুত ফিলিস্তিনের দূতাবাস খোলার বিষয়েও সব ধরনের সহযোগিতার কথাও জানিয়েছে তারা। এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। সৈয়দ জুয়েলের রিপোর্ট। 1972 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করার পর থেকেই ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিল আয়ারল্যান্ড। এ বিষয়ে বিশ্বের শক্তিশালী অনেক রাষ্ট্র ইসরায়েলের প্রতি নীরব পক্ষপাতিত্ব করায় তাদের সমালোচনা করতে ছাড়েনি দেশটি। গেল বুধবার এক সংবাদ সম্মেলনে আইরিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আগামী 28 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। ফিলিস্তিন ও আয়ারল্যান্ডের জন্য সে দিনটি হবে ঐতিহাসিক একটি দিন। সরকারের এমন মানবিক ও সাহসী পদক্ষেপ সময়ের সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। ফিলিস্তিনের প্রতি আয়ারল্যান্ডের সহানুভূতিশীল মনোভাব সত্যিকার অর্থে আমরা সেই শুরু থেকেই দেখতে পাই। আজ আবারও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার মধ্যে আয়ারল্যান্ডের পরত্ব প্রকাশ পেল। আইরিশ সরকারের একটা জিনিস সবসময় আমাদেরকে খুব অনুপ্রাণিত করে এবং ভালো লাগে, যেটা হলো তারা সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এদিকে শুধু আয়ারল্যান্ড নয়, ইউরোপের আরও 2টি দেশ স্পেন ও নরওয়েও আগামী 28 তারিখে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। নির্বাচনের তারিখ ঘোষণা করেই প্রচারণায় নেমে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারও প্রচারণা চালান। 2 নেতাই ভোটারদের নিজ নিজ দলে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। কে হবেন দেশটির আগামী প্রধানমন্ত্রী তা নিয়ে কোনো অনুমান করা না গেলেও জনমত জরিপ বলছে 14 বছর শাসন করার পরও লেবার পার্টির তুলনায় 20% পিছিয়ে আছে কনজারভেটিভ পার্টি। অবসান হলো দীর্ঘদিনের জল্পনা কল্পনা। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। 2025 সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলতি বছরই আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদে জোর প্রচারণা শুরু করেছেন কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক এবং তার প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির কিয়ার স্টারমার। বৃহস্পতিবার প্রথম দিনে নির্বাচনী প্রচারণা চালান 2 জন। এদিকে জনমত জরিপে দেখা গেছে 14 বছর শাসন করার পর অনেকটা পিছিয়ে আছে সুনাকের দল কনজারভেটিভ পার্টি। সমীক্ষার তথ্য অনুযায়ী লেবার পার্টির তুলনায় কনজারভেটিভ পার্টি 20% পিছিয়ে আছে।
অন্যদিকে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দলের অনেককেই একই সঙ্গে অবাক ও ক্ষুব্ধ করেছেন ঋষি সুনাক। বৃহস্পতিবার প্রচারণায় গিয়ে সুনাক জানান, ব্রিটেনের অর্থনীতি একটি কোণে ঘুরছে এবং অবৈধ অভিবাসন মোকাবিলায় তার একটি পরিকল্পনা রয়েছে। কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, গত 3 বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে 21% এবং জাতীয় স্বাস্থ্য পরিষেবা দীর্ঘ সময় ধরে আটকে থাকায় ভোটারদের বোঝানো কঠিন হতে পারে যে ব্রিটেন সঠিক পথেই রয়েছে। লেবার পার্টির নেতা স্টারমার দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের গিলিংহামে প্রথম দিনের প্রচারণায় ভোটারদের বলেন, বিজয়ী হলে তিনি ব্রিটেনকে পুনরুজ্জীবিত করবেন। লেবার পার্টিকে ভোট দেওয়ার অর্থ হল বিশৃঙ্খলা বন্ধ করতে এবং জীবনমুখী নীতির পক্ষে ভোট দেয়া। অন্তরা সেন, সময় সংবাদ। ভারতের নয়াদিল্লির রাস্তায় রিকশা চালাচ্ছেন নরেন্দ্র মোদী। শুনতে অবাক লাগলেও ঘটনাটি একটু অন্যরকম। ভারতের লোকসভা নির্বাচনের মাঝেই দিল্লিতে দেখা গেছে প্রায় প্রধানমন্ত্রীর মতো দেখতে এক ব্যক্তিকে। 60 বছর বয়সী এই ব্যক্তি পোশাকও পরেন মোদীর মতো। রাস্তার ধারে সেলুনে বসে চুল কাটাচ্ছেন মোদি, বসে আছেন রিকশা চালকের সিটে। প্রথম দেখায় এমন ভ্যাপাচেকা খেতে পারেন যে কেউই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো প্রায় একই রকম দেখতে এই ব্যক্তির নাম রশিদ আহমেদ। পেশায় একজন অটোরিকশা চালক তিনি। স্ত্রী, সন্তান এবং নাতি নাতনিদের নিয়ে দিল্লির 2 রুমের একটি বাড়িতে বসবাস তার। প্রতিবেশীরা সবাই ভালোবেসে আমাদের মোদি বলে ডাকেন তাকে। 60 বছর বয়সী এই ব্যক্তি পোশাকও পরেন মোদির মতো। প্রতিদিন স্কুলে আনা নেয়া করেন কোমলমতি শিশুদের। তাদের মাঝে মোদি আঙ্কেল নামে বেশ পরিচিত তিনি। প্রধানমন্ত্রীর মতো দেখতে হওয়ায় আশপাশের বাসিন্দাদের মাঝে বেশ নামডাকও তার। ব্যক্তিগতভাবে নিজেও পছন্দ করেন দেশ নিয়ে প্রধানমন্ত্রীর কাজ করার ধরন, চিন্তাভাবনা ও রাজনৈতিক কৌশলগুলো। वो तो सबकी सुनेंगे, अच्छा की भी सुनेंगे, बुरे की भी सुनेंगे। तो नीचे वाले को कुछ ऐसे लोग वहाँ के बीच में ही पार्टी में किसी में भी धर्म को बांटते हैं। প্রধানমন্ত্রী না হলেও জনপ্রিয়তার কমতি নেই রশিদ আহমেদের। প্রতিদিনই আগ্রহীদের অনুরোধে ছবি তোলেন তাদের সঙ্গে। নরেন্দ্র মোদীর মতো অবিকল চেহারার অধিকারী শুধু রশিদ নয়, 68 বছর বয়সী জগদীশ ভাটিয়াও রয়েছেন সে দলে। পেশায় তিনি একজন আবাসন ব্যবসায়ী। কোনো রকম অর্থ নেওয়া ছাড়াই বিজেপির র্যালিতে অংশগ্রহণ করেন এই ব্যক্তি। মোদীর মতো চেহারার অধিকারী হওয়ায় বিষয়টি সামাজিক দায়িত্ব বলে মনে করেন তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের মিনুস্কা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা সব দিক থেকে দক্ষ ও যোগ্য। মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন মিশন ফার্স্ট কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নায়ন। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে বুলবুল রেজার রিপোর্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 9টায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিনুস্কা মিশনের ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নায়নের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর অপারেশনাল কার্যক্রম, তাদের দক্ষতা, যোগ্যতা সহ নানান দিক। বৈঠক শেষে ফোর্স কমান্ডার নায়ন বলেন, মিশনের লক্ষ্য উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। My perspective as force commander, the performance of most of the contingents are exceptional. Bangladesh Special Forces, is a top-notch contingent. The QRIF, the contingent in Sector West, and all the hospitals that we have in this mission are doing a fantastic job. বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এখানকার অবকাঠামোগত সমস্যার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। রোডগুলোর অবস্থা খুব খারাপ, ব্রিজ নাই, কালভার্ট নাই। এখানে আমাদের যে সমস্ত ইকুইপমেন্টগুলো, যে সমস্ত গাড়িগুলো এখানে চলাচল করছে, এগুলোর মেনটেন্যান্সটা খুব জরুরি এবং এখানে মেনটেন্যান্সটা আমাদের রেগুলারলি এটা করতে হয়। আমরা অপেক্ষা করছি আমাদের কিছু ফ্রেশ কিছু গাড়ি এপিসিস আনার জন্য, কারণ আমাদের কিছু এগুলো পুরনো হয়ে গেছে যেগুলো ভালোভাবে পারফর্ম করছে না। এটাতে ওনারা সাহায্য করবেন।
মিনুস্কা মিশনে বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ভবিষ্যতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিনুস্কাতে বাংলাদেশি সৈন্য সংখ্যা বা বাংলাদেশি সদস্য বাড়ানো হবে কিনা জানতে চাইলে ফোর্স কমান্ডার বলেন, এই বিষয়টি নিয়ে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে। ফোর্স কমান্ডারের সঙ্গে বৈঠক শেষে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান মিনুস্কার ডিরেক্টর অফ মিশন সাপোর্টের সঙ্গে আলোচনায় বসেন। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। পার্পেল রঙের জাকারান্ডা ফুলের চোখ জোড়ানো সৌন্দর্য। পর্তুগালের রাজধানী লিসবন শহরের সড়ক থেকে অলিগলিতেও শোভা ছড়াচ্ছে ফুলটি। জাকারান্ডা সৌরভে স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ পর্যটক সহ দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। খানিকটা দেরিতে হলেও সারি সারি জাকারান্ডা গাছে বেগুনি বা পার্পেল রঙের ফুলের সমারোহ জানান দিচ্ছে নগরে বাড়ছে তাপমাত্রা। বসন্ত পেরিয়ে গ্রীষ্মের ছোঁয়া লাগছে পর্তুগালে। মে থেকে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত গাছে গাছে ফুটে থাকা জাকারান্ডা ফুলে লিসবন ধারণ করে ভিন্ন এক রূপ। শুধুমাত্র জাকারান্ডা ফুলের সৌন্দর্য উপভোগের জন্যই অনেক পর্যটক এ সময় ভ্রমণের জন্য বেছে নেন লিসবনকে। অনেক পর্তুগিজ মনে করেন জাকারান্ডা ফুল শহরের জন্য বয়ে নিয়ে আসছে সৌভাগ্য এবং সুসময়। খানিকটা উষ্ণতায় ফুলটি ফোটে বলে উৎসবের মাস জুনের আগে এটি বার্তা দেয় চমৎকার আবহাওয়ার। স্থানীয়দের পাশাপাশি লিসবন ভ্রমণে আসা পর্যটকরাও পান মনোমুগ্ধকর এই সৌন্দর্যের পরশ। দেশটিতে থাকা কর্মব্যস্ত প্রবাসী বাংলাদেশিরাও জাকারান্ডায় খুঁজে পান প্রশান্তির ছোঁয়া। শুধু পর্তুগিজ নয়, আমাদের জন্য খুব আনন্দের একটা বিষয়। যখন আমরা গাছে গাছে এই ফুলগুলি দেখে থাকি, আমাদের মনে একটা আলাদা আনন্দের সঞ্চার হয়। ফুল যেমন ভ্রমণকে আকৃষ্ট করে ফুলের গন্ধে, ফুলের সুবাসে, তেমনি কবি মনেও এবং প্রবাসীদের মনেও ক্ষণিকের জন্য আনন্দ বয়ে দেয়। সৌন্দর্য বৃক্ষ হিসেবে পরিচিত লাতিন ফুল গাছ জাকারান্ডা পর্তুগালে নিয়ে আসা হয় ব্রাজিল থেকে। যুগে যুগে পুরো পর্তুগালেই এখন চোখে পড়বে অসংখ্য দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ। লিসবনের মার্কেস পম্বাল, বেলেই, সালদানাহার সহ নগরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তার দুধারেই এখন শোভা ছড়াচ্ছে ফুলে ফুলে ছেয়ে থাকা অসংখ্য জাকারান্ডা গাছ। ইউরোপে বসন্ত মানেই নানা ফুলের সমারোহ। আবহাওয়া ভেদে দেশে দেশে ফোটে নানা রকমের ফুল। তবে লিসবনে এ সময়ে গাছে গাছে ফুটে থাকা জাকারান্ডা জানান দেয় বসন্ত পেরিয়ে গ্রীষ্ম আসছে নগরে। শীতের রিক্ততা কাটিয়ে আগামী কয়েকটি মাস উৎসবে মাতবে লিসবন সহ পুরো পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ রিচার্ড। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকো সময়।